ফুটবলে এখন ভরা মরশুম। প্যারালালি একাধিক টুর্নামেন্ট চলছে একই সঙ্গে, এখনো পর্যন্ত সামার উইন্ডো ক্লোজ হয়নি, যার ফলে দল বদলেরও একাধিক ইনফরমেশন থাকছে। তো সেই সব খবর দেওয়ার জন্যই আজকের ভিডিও। ইস্ট বেঙ্গল, মোহনবাগান সমস্ত ক্লাবেরই খবর থাকবে। শুরুটা করবো ইস্ট বেঙ্গল দিয়ে, তার কারণ ইস্ট বেঙ্গল সাপোর্টাররা, ফুটবলাররা প্রত্যেকেই এই মুহূর্তে একেবারে সপ্তম স্বর্গে। গতকাল অসাধারণ একটা ম্যাচ খেলে তারা এসিএল টু তে কোয়ালিফাই করেছে, তারা এসিএল টু তে খেলবে। এবং শুধু কোয়ালিফাই করেনি, খুব দুর্বল পরিস্থিতি ছিল ইস্ট বেঙ্গলের, মাত্র ৩ জন বিদেশি নিয়ে, তার মধ্যে একজন বিদেশিকে ফুল টাইম ইউজও করা যেত না, যা পরিস্থিতি ছিল। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে কুয়েতের একটা টিমকে ঘরের মাঠে হারানো, এবং সেটাও এক্সট্রা টাইমে ম্যাচ নিয়ে গিয়ে, এটা সত্যি একটা বড় কৃতিত্ব। এবং শুধু তাই নয়, ইনফ্যাক্ট নথি ঘাঁটলে যেটা দেখা যাচ্ছে যে এই জয়টা একটা আলাদা নজিরও গড়ে দিয়েছে ইস্ট বেঙ্গলের পক্ষে। আর সেই নজিরটা হলো যে ভারতের কোনো ক্লাব হিসাবে কুয়েতের কোনো ক্লাবকেই প্রথম হারালো ইস্ট বেঙ্গল। তার কারণ অন্ততপক্ষে এএফসি লাস্ট বেশ কয়েকটা মিটে দেখা যাচ্ছে যে ভারতের কোনো ক্লাব কুয়েতের কোনো ক্লাবকে হারাতে পারেনি। এখন অনেকে অনেক কথাই হয়তো বলতে পারেন, অনেক প্রশ্ন উঠতে পারে যে কি মানের ক্লাব। হোয়াট এভার ইট ইজ, একটা বিদেশি টিম, তারা তাদের ৬ জন বিদেশি নিয়ে এখানে খেলতে এসেছে। যথেষ্ট বেশ কিছু এমন ফুটবলার রয়েছে যারা আলোচিত। সেই জায়গায় দাঁড়িয়ে সেরকম একটা টিমকে কিন্তু ৪-১ গোলে হারানো, এবং সেটাকে একটা কৃতিত্ব দিতেই হবে, নো ডাউট। এটা একটা নজির যে কুয়েতের ক্লাবকে হারানো এএফসি মঞ্চে, এবং এসিএল টু তে তারা খেলবে, এটা তো একটা বড় ব্যাপার, বড় প্রাপ্তি। এবং গতকাল ম্যাচ হওয়ার পর অ্যান্টোনিও লোপেস হাবাস এটা জানিয়েছেন যে এবার এসিএল টু তাদের ভাবতে হবে, কারণ রেস্ট অফ দ্য টাইম যে টুর্নামেন্ট গুলো পড়ে রইলো ডুরান্ডের পর, সেটা আইএসএল, এবং আইএসএল এর পাশাপাশি কিন্তু এবার এএফসি টাও মাথায় থাকবে, এসিএল টু টাও মাথায় থাকবে। ইস্ট বেঙ্গলের সেই মতোই তাদের প্রস্তুতি নিতে হবে, কারণ এসিএল টু এর মঞ্চটা তো চারটিখানি কথা না, বেশ কঠিন মঞ্চ, আমরা জানি। তো সেখানে খেলার মতো করে তাদের টিম তৈরিও করতে হবে, প্রস্তুতি যেমন নিতে হবে, টিম তৈরিও করতে হবে, কারণ টিম তৈরির জায়গা এখনো বাকি রয়েছে। এবং আমরা জানি যে আরো একজন স্ট্রাইকার তো আসবেই ইস্ট বেঙ্গলে, এবং তিনি যে স্প্যানিশ হবেন এবং অ্যান্টোনিও লোপেস হাবাসের পছন্দের হবে, এগুলো নিয়ে আগেই কথা হয়েছে। একই সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আর একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজেও আছে, তার কারণ নাছোর চোট, তাকে রিপ্লেস করতে হবে। এবং যেটুকু জানা যাচ্ছে যে এই শুধু এই টুর্নামেন্ট বা কয়েকটা সপ্তাহ নয়, নাচো বেশ কিছুদিনের জন্য থাকতে পারবেন না, হয়তো এই সিজনের অধিকাংশ সময়ই তাকে পাওয়া যাবে না। তো ভেরি রিসেন্ট যাকে সই করানো হয়েছে তাকেই যদি শুরু থেকেই না পাওয়া যায়, তাহলে তাকে বদলি হিসেবে তার অন্য ফুটবলার লাগবে, এবং সেই ভাবনা চিন্তাটা অলরেডি ইস্ট বেঙ্গল শুরু করে দিয়েছে। ইস্ট বেঙ্গলের পছন্দের তালিকায় যেটা শুনেছিলাম যে স্টিফেন এজে ছিলেন, স্টিফেন এজেকে নিয়ে ভাবনা চিন্তা করছিল ইস্ট বেঙ্গল, কিন্তু এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে স্টিফেন এজের সঙ্গে কিন্তু উড়িষ্যা এফসি কথা অনেকটাই এগিয়ে ফেলেছে, ঘোষণা হয়নি, বাট যে কোনো সময় ঘোষণা হবে, কারণ যেটুকু জানা যাচ্ছে যে তার ভিসার জন্য নাকি অ্যাপ্লাই করেছে, বেশ কিছু সংবাদ মাধ্যমে ওটা পাওয়া যাচ্ছে। এবং এখনো পর্যন্ত এটা ভেরিফাই করতে গিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ, স্টিফেন এজেকে নিয়ে ওড়িশা এফসি ভাবনা চিন্তা শুরু করেছে। ওড়িশা এফসি একটু লেটে শুরু করেছে টিম তৈরি করা, এবং যেহেতু জামশেদপুর হঠাৎ করে নিজেদেরকে আইএসএল থেকে সরিয়ে নিয়েছে, তো বেশ কিছু প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকের সামনে। তো জামশেদপুরের একাধিক ফুটবলারের সঙ্গেই অনেক টিম কথা বলছে। তো স্টিফেন এজে পছন্দের তালিকায় ছিল অ্যান্টোনিও লোপেস হাবাস, যেটা জানা গেছিল, কিন্তু এই মুহূর্তে স্টিফেন এজেকে পাওয়া যাবে না। বাট ডেফিনেটলি আরো ২-৪ জনের নামও শোনা গেছে হাবাসের পছন্দের তালিকার মধ্যে, তার মধ্যে অন্যতম দামজানোভিচ, কারণ আমরা জানি যে হাবাসের পছন্দ হিসেবেই তিনি এসেছিলেন একটা সময় মোহনবাগানে, যখন হাবাস মোহনবাগান সুপার জায়েন্টের কোচ ছিলেন। তো সেই লিঙ্ক আপটাও শোনা যাচ্ছে যে হয়তো দামজানোভিচও আসতে পারেন, এবং দামজানোভিচ হলে কিন্তু খারাপ হবে না। অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে এই ফুটবলারটির খেলা বেশ ভালো লেগেছে আমার। খুব কম অ্যাপিয়ারেন্স ছিল, কিন্তু যে কটা ম্যাচে খেলেছিলেন একটা প্রভাব রাখতে পেরেছিলেন। তো যদি রামজানোভিচও হয় সেটাও খারাপ হবে না, কে হবে জানি না, বাট প্রচন্ড ভাবে খোঁজা চলছে, হাতে খুব বেশি সময় আর বাকি নেই, উইন্ডো ক্লোজ হবে এবার, দিন ১৫-১৬র মধ্যে এটা ফাইনালাইজ হয়ে যাবে, এটুকু এক্সপেক্ট করা যায়। একই সঙ্গে অবশ্যই অপেক্ষায় রয়েছেন ইস্ট বেঙ্গল সাপোর্টাররা, কবে ইফিয়ং এসে পৌঁছবেন। সেই ইয়েলো ফিভারের ইস্যু, এখনো সেটা কিন্তু কনফার্ম নয়, ইফিয়ং যে কবে এসে পৌঁছবে জানা যাচ্ছে না, আরো ১-২ সপ্তাহ লাগতে পারে, যেটা জানা যাচ্ছে ওই ছাড়পত্রটা পাওয়ার জন্য। এটা সত্যি একটু হতাশাজনক, কারণ ইফিয়ংকে সেক্ষেত্রে হয়তো ডুরান্ড কাপে ইফিয়ংকে পাবেই না ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল এই ভালো সময়ের মধ্যেও একটু খারাপ খবর একটা ডেফিনেটলি রয়েছে, আর সেটা হচ্ছে যে যেটা শোনা যাচ্ছে যে লাস্ট ইয়ার পেমেন্ট ইস্যুতে কোনো একজন বিদেশি ফুটবলার ইস্ট বেঙ্গলে, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে,
তাদের মধ্যে একজনকেও ফিফার দ্বারস্থ হয়েছেন বা হতে চলেছেন। এখনো পর্যন্ত ফিফা থেকে কিছু বলা হয়নি, কিন্তু এই পেমেন্ট ইস্যুতে দ্বারস্থ হচ্ছেন। এবং এমনটাও শুনছি যে বাকি আরো ৩ জন ফুটবলার কিন্তু এটা বলেছেন যে যদি সত্যি খুব তাড়াতাড়ি সেই পেমেন্ট গুলো ক্লিয়ার না হয় তাদের, তাহলে তারাও সেই পথে হাঁটবেন। এটা খুব অ্যালার্মিং যদি সত্যি এটা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কারণ এই ইস্যুটায় ফিফা একদম জিরো টলারেন্স। লাস্ট ইয়ার আমরা দেখেছি মোহামেডানের ক্ষেত্রে কি হয়েছে, এবং এটা একটা ভয়ঙ্কর বিষয় হয়ে যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে ইস্টবেঙ্গল এই মুহূর্তে খুব ইম্পর্ট্যান্ট একটা পরিস্থিতিতে রয়েছে তারা। এবং সোজা কথায় খুব ভালো পরিস্থিতিতে রয়েছে, এতদিন পর একটা লিগ চ্যাম্পিয়ন হওয়া, সেখান থেকে এএফসি খেলার সুযোগ, সেখানে যোগ্যতা অর্জন করা। এরকম একটা ভালো সময় এরকম একটা নিউজ বা এরকম একটা ইস্যু তৈরি হওয়া উচিত না। আশা করা যায় এই প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল কর্তারা মিটিয়ে নেবেন, কারণ আমরা জানি যে লাস্ট ইয়ার ইনভেস্টরের সঙ্গে সম্পর্ক থাকবে না, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। যদিও খুব পরিষ্কার করে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তো এই পেমেন্ট ইস্যুটা রিজলভ করতে হবে, খুব তাড়াতাড়ি রিজলভ করতে হবে। কারণ এরকম একটা সময় এরকম একটা ঘটনা খুব খুবই অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয়। এটা একেবারেই কাম্য নয়। তো যত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল এটাকে সলভ করে নিতে পারে ততই ভালো, কারণ আমার মনে হয় না সলভ করতে কোনো প্রবলেম হওয়ার কথা, কারণ ইস্টবেঙ্গল এবছর যথেষ্ট ভালো দল তৈরি করেছে। সেটা নিশ্চয়ই তাদের এলিজিবিলিটি রয়েছে, তাদের সেই ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, সেই জন্যই তারা করতে পেরেছে। তো সেটা যদি থাকে তাহলে লাস্ট ইয়ারের পেমেন্টগুলো ক্লিয়ার করাও কোনো ব্যাপার না। আশা করি সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং দেখা যাক, সেই ভালো খবরটাও ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি পাবো, এটা আশা করছি। এবার আসি মোহনবাগান প্রসঙ্গে। মোহনবাগানে এক এক করে সমস্ত ফুটবলাররা যোগ দিচ্ছেন। আজকে দুপুরে ছাংতে চলে এসেছেন শহরে। দেখার তাকে কতদিনের মধ্যে পাওয়া যায় টিমে, কতটা সুস্থ, কারণ একটা চোট তো ছিল হাতের, যে কারণে একটু সময় লেগেছে তার দলে যোগ দিতে। এবং বাকিরা তো অলরেডি যোগ দিয়ে দিয়েছেন। আর জেলকোভিচও যেটুকু জানি শুক্রবার দিন চলে আসছেন। তো ডুরান্ড কাপের নেক্সট ম্যাচের আগে মোহনবাগানে মোটামুটি সমস্ত টিমের ফুটবলাররাই কিন্তু চলে আসছে, মানে ফুল টিমটাই পাবেন দিলেম পেরেস। এবার সেখান থেকে কে কতটা ম্যাচ ফিট রয়েছে সেটা দেখতে হবে। যেমন তিনি আগের ম্যাচের কথাই বলছিলেন যে মিগুয়েলকে তার নামিয়ে দেখে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেরকম সিচুয়েশন হয়ে গেল, টিমে যা যা চেঞ্জেস করতে হলো, সেই কারণে মিগুয়েলকে দেখা যায়নি। এনিওয়ে তিনি ডেফিনেটলি তার ফুটবলারদের দেখে নিতে চাইবেন, যারা অলরেডি এসে গেছেন, প্র্যাকটিস করছেন, এবং যারা নতুন যোগ দিচ্ছেন, সেটা ছাংতে হোক বা জেলকোভিচ হোক। এবং পাশাপাশি যেটা শুরুতেই বললাম যে আরো একজন বিদেশি স্ট্রাইকার আসার কথা। যদিও এক্ষেত্রে টিমগুলো একটু বেশি সময় নিচ্ছে, কারণ তারা সময় পাবে। কারণ আইএসএল যে অক্টোবরে পিছিয়ে যাচ্ছে এটা মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে, কারণ সেপ্টেম্বর থেকে শুরু করা সম্ভব না। এক তো ব্রাজিল ম্যাচের ইস্যু রয়েছে, তারপর এর মাঝখানে একটা লম্বা বিরতি রয়েছে, জাতীয় দলে প্লেয়ার ছাড়তে হবে। তো ন্যাচারালি যেহেতু বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা, তাদের পেছনে একটা খরচ থাকে, তাদের রাখার, তাদের প্র্যাকটিস করানোর। এবার সেইটা শুরু হলো, আবার 17-18 দিন পর একটা ন্যাশনাল ব্রেক হয়ে গেল। তখন এই প্লেয়ারদের রাখাটা তো একটা কস্টলি ব্যাপার, এদিকে প্র্যাকটিস, অর্ধেক টিম নিয়ে প্র্যাকটিস করা, টুর্নামেন্ট হবে না। তো এটা ক্লাবগুলো চাইছে না। তো সেই কারণেই প্রত্যেকেরই একটা ইন্টেনশন যে এই ব্রেকটা হয়ে যাক, তারপর প্রপারলি আইএসএলটা শুরু হোক, এটাই মোটামুটি ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে একটু সময় পাবে প্রত্যেকেই। যদিও উইন্ডো ক্লোজ হয়ে যাবে, তার মধ্যে সই করিয়ে ফেলতে হবে, বাট ফ্রি প্লেয়ারের অপশন থাকবে সেক্ষেত্রে। তো একটু দেখে নিতে পারছে টিমগুলো, তো সেই কারণেই হয়তো সময় নিচ্ছে। ঠিক যেরকম আমরা দেখলাম যে ওড়িশা এফসি কিন্তু এই সবে টিম তৈরি করার শুরু করলে, অন্ততপক্ষে বিদেশি সাইনিংটা তো শুরু করলো। তো সেরকমই আস্তে আস্তে নিশ্চয়ই কেরালাও স্টার্ট করবে, তাদেরও একটা ইনভেস্টর ইস্যু রয়েছে। দেখা যাক সেটা কতদিনে কি মিটে যায়। ঠিক সেইভাবেই মোহনবাগানেও হয়তো যে আরো একজন বিদেশির নাম ঘোষণা হবে, সেটা আমরা জানতে পারবো খুব তাড়াতাড়ি। লেটস সি এই উইন্ডোতেই সেটা হয় কিনা। একই সঙ্গে আবার কিন্তু কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। তার কারণ লাস্ট দুটো ম্যাচ কলকাতা লিগে তারা হেরেছিল, এবং যেখান থেকে একটা বড় সমালোচনার ঝড় উঠেছিল যে কলকাতা লিগে মোহনবাগান কিছুতেই ভালো পারফর্ম করতে পারছে না। যদিও এবছর শুরু থেকে তারা কলকাতা লিগকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে, বাট ফাইনালি আজকে আবার তারা জয়ের সরণিতে ফিরল। 3-0 গোলে তারা আজকে জয় পেয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির এগেনস্টে, এবং 3টে গোলই করেছেন কিয়ানগিরি নাসিরি, অর্থাৎ আবার একটা হ্যাট্রিক করলেন কিয়ান মোহনবাগানের হয়ে। এটা একটা কনফিডেন্সের জায়গা, ডেফিনেটলি আবার জয় সরণিতে ফিরল। যদিও কোচ বাস্তব রায় শুরুতেই বলেছিলেন যে এই হিসেবটা তিনি রাখছেন না, তার আসল লক্ষ্য হচ্ছে সুপার সিক্সে যাওয়া, কারণ সুপার সিক্সে যাওয়ার পরে এই লিগের পয়েন্টগুলো নাকি কাউন্ট হয় না। দ্যাটস ওয়াই তিনি এটা নিয়ে খুব বেশি ভাবছেন না।
সুপার সিক্সে তিনি কোয়ালিফাই করতে পারছেন কিনা এটাই তার মাথা ব্যথার বিষয়। এবার দেখার যে সত্যি সুপার সিক্সে যাওয়ার যে লক্ষ্য কলকাতা লিগে সেটা মোহনবাগান কত তাড়াতাড়ি ফুলফিল করতে পারে বা পারে কিনা সেদিকে ডেফিনেটলি নজর থাকবে, কারণ বাকি খেলাটা তো আবার তারপর। আজকের ভিডিও এই পর্যন্ত, এগুলো নিয়েই কথা বলার ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভি।